আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সব পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। টিফিনে 10 ও হাজিরা বোনাসে বাড়তি 225 টাকা দেওয়ার সিদ্ধান্তে খুশি। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। অতিরিক্ত অধিগ্রহণে দুর্নীতি শত শত কোটি টাকা। প্রকল্পের বাড়তি ব্যয়ের বোঝা সাধারণ মানুষের কাঁধে। এবং অপেক্ষার অবসান। প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলল উন্মোচন আইফোন 16। থাকছে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা। ডেলিভারি শুরু 20 সেপ্টেম্বর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় তাজহাট থানার এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্রকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 8:30টার দিকে ওই দুই পুলিশ সদস্যকে রংপুর সিএমএম আদালতে নেওয়া হয়। বাদীপক্ষ অভিযুক্তদের 5 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে পুলিশের 2 সদস্যকে আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বরে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গতকাল আসামিদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে কারাগারে অনিশ্চিত জীবন থেকে মিলেছে মুক্তির স্বাদ। অনেকেই ফিরছেন পরিবারের কাছে। সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে ফেরা বাংলাদেশি প্রবাসীরা জানালেন, দেশটির পুলিশের কাছেও শ্রদ্ধার ব্যক্তিত্ব ডক্টর ইউনূস। নতুন জীবনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে সহায়তা চাইলেন আবারও সে দেশে যাওয়ার সুযোগ পেতে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশে ফিরে বৃদ্ধ মা বাবার মুখ দেখবেন, সেটা কখনো ভাবেননি প্রবাসী ব্যবসায়ী সাইদুল হক। কারণ আমিরাতের কড়া আইনে সাজা মওকুফ ছিল অসম্ভব। তবে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল কূটনীতিতে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি। এখানকার এক বড় পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলতেছে আরবিতে যে, তোরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনোস না, তোদের দেশে তো এমন একজন রতন আছে তোরাই চিনিস না, যে নাকি চাইলে অনেক কিছু করতে পারে। তখন আমাদের একটা সবাই আমরা নামাজ পড়তেছিলাম যে না, ইনশাল্লাহ কিছু একটা হইতে পারে, আমাদের সাজাটা হয়তো মওকুফ করতে পারে। ছেলে কারাগারে থাকার কথা বলতেই দু চোখে গড়িয়ে পড়ছে জল। ছেলেকে ফিরে পেয়ে যেন খুশির শেষ নেই স্বজনদের। শুধু দোয়া করতাম আমার ছেলের জন্য, আমার ছেলে আমার বুকে আসতে পারবে কিনা, সেই জন্য দোয়া করতাম আমি। আলহামদুলিল্লাহ, এখন পেয়েছি আমাদের ছেলে আমাদের বুকে চলে আসছে, এটা আল্লাহর মেহেরবানি। প্রবাসী ভাই যারা চলে এসে, সবার পক্ষ থেকে আমাদের একটা যাবে, এরা যেন আবার কর্মস্থলে, আমার ভাই যেন আবার কর্মস্থলে বেরিয়ে যেতে পারে। দেশে ফেরার পর কথা হয় আল আইনের গাড়ির গ্যারেজের ব্যবসায়ী প্রবাসী জিয়াউল হক জিসান ও আবুধাবির প্রবাসী এসকান্দর হোসাইনের সঙ্গে। তারা জানান, ছাত্রদের উপর গুলির দৃশ্য দেখে আন্দোলনে নেমেছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। তবে তাদের মতো আরও যারা আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমে আটকা পড়েছেন, তাদের উদ্ধারের পাশাপাশি আরব আমিরাতে কাজে ফেরার সুযোগ পেতে ইউনূস সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। আল্লাহর হুকুম হলো এবং উসিলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, ওনার কারণে আজকে স্বদেশে ফিরতে পারলাম। আওয়ামী লীগ সরকার থাকলে আমরা এখানে হয়তো আসতে পারতাম না, দেশের মুখ হয়তো দেখতাম না। অনেক লোক এখন আটকা পড়ে আছে। আমাদের সরকারের প্রতি বিনীত অনুরোধ যে লোকগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় 19 জুলাই আরব আমিরাতের নানা জায়গায় আন্দোলনের কারণে 57 জনকে আটক করে সাজা দেয় সে দেশের আদালত। তবে প্রধান উপদেষ্টার তৎপরতায় তাদের সাজা মওকুফ হয়। দেশ এবং ছাত্রদের ভালোবাসার টানে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনে নেমেছিলেন এই প্রবাসীরা। আটকের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল কূটনৈতিক তৎপরতায় মুক্ত হয়ে দেশে ফিরেছেন তারা। তবে এখন তাদের একটাই দাবি, তারা যেন সেই দেশে গিয়ে আবার পুনরায় ব্যবসা করতে পারেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সব পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। বিস্তারিত জানাতে আশুলিয়ায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি
শিল্পাঞ্চলের পলাশবাড়িতে একটি তৈরি পোশাক কারখানায় আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে শিল্প কারখানাকে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সকল অপপ্রচেষ্টা করে দিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে আশুলিয়া, সাভার শিল্পাঞ্চলে, ইপিজেড সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু শ্রমিকরা দলে দলে কারখানাতে যোগ দিয়েছে এবং তারা কিন্তু উৎপাদন ব্যবস্থা অব্যাহত রেখেছে। তারা মূলত কারখানাগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছে। এখনো পর্যন্ত আমরা শিল্পাঞ্চল অথবা ইপিজেডের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমরা দেখেছি যে সকাল থেকেই সেনাবাহিনী এবং আপনার পুলিশের সমন্বয়ে যে যৌথ টিম যে সেই টিম কিন্তু কাজ করেছে এবং আমরা দেখছি যে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। একই সাথে কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একটি জিনিস কিন্তু তারা বারবার বলছেন যে একটি মহল মূলত এই শিল্প খাতকে অব্যাহতভাবে দুষ্ট চক্র বারবার এই খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে এই শিল্প খাতকে ধরে রাখার জন্য শ্রমিকদের সাথে একযোগে কাজ করতে চায় মালিক পক্ষ। সেই দিক থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সবগুলো কারখানা একযোগে খুলে দেওয়া হয়েছে এবং আমরা সকাল থেকেই দেখছি যে মূলত বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু উৎপাদন অব্যাহত রয়েছে। একই সাথে কিন্তু এই কয়েকদিন আগেও যে ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছিল, শ্রমিকদের মধ্যে বিক্ষোভ বা বিভিন্ন ক্ষোভের দানা বেঁধেছিল, আজকে কিন্তু আমরা সকাল থেকে সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কথা এখনো পর্যন্ত শুনিনি। সেদিক থেকে কিন্তু শ্রমিকরা বলছেন যে তারা মূলত কাজ করতে চান এবং অব্যাহত শিল্প কারখানায় কাজ অব্যাহত রাখতে চান। মূলত আশুলিয়া এবং সাভারের শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানায় এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে তৈরি পোশাক শিল্পের সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আশুলিয়ায়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহণে অভিযোগ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। জমির মালিকদের ঠকানো, কমিশন বাণিজ্য সহ নানা উপায়ে অনিয়ম, দুর্নীতি হয় শত শত কোটি টাকার। আর এসব কারণে বেড়েছে প্রকল্প ব্যয়, যার ভার চেপেছে সাধারণ মানুষের কাঁধে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বিতর্ক জায়গা নিয়ে প্রকল্প চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ গড়ায় সংঘর্ষে, ঘটে প্রাণহানিও। পরবর্তীতে জমির মালিকদের পাওনা পরিশোধে অনিয়মও হয়েছে খবরের শিরোনাম। 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল করে প্রয়োজনের অতিরিক্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। প্রকল্পটির নাম করে বাঁশখালীর গড্ডামারায় 660 একর জমির দখলে নেয় প্রতিষ্ঠানটি। ভরাট করা হয় উপকূল ও সমুদ্র তটের জায়গা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়াও সেখানে আরও কিছু প্রকল্পের পরিকল্পনা ছিল এস আলমের। পার্শ্ববর্তী দেশগুলোর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে তুলনা করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের নামে এস আলমের দখলে গেছে প্রয়োজনের তুলনায় 357 একর বেশি ভূমি। একই সঙ্গে জমি কেনা এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে 255 কোটি টাকার। একই রকম অভিযোগ রয়েছে আরেক বিতর্কিত প্রকল্প বরিশাল 360 মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্রের বেলায়ও। বিদ্যুৎ কেন্দ্রটির নামে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিরুদ্ধে 230 একর অতিরিক্ত জমি অধিগ্রহণের তথ্য উঠে আসে টিআইবির গবেষণায়। আর জমি ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হয় 15 কোটি টাকার। দখলের একটা কালচার আমরা দেখছি, একটা বানাইতে আরও 10 গুণ জায়গা সে দখল করে নেন। তার নিজস্ব একটা কিছু কাজ হবে যেটা সে এমনি দখল করতে পারবে না, কিন্তু পাওয়ার স্টেশনের নামে সেটা দখল করতে পারতেছে। এই দখলটা তার বৈধ হয়ে যাচ্ছে এবং তারপরে সে অন্য কিছু বাড়াবে। যতটুকু ভূমির দরকার তার তুলনায় বহুগুণে বেশি বলপূর্বক জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, রাষ্ট্রীয় এবং সরকারি যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এগুলোকে মানে একেবারে করায়ত্ত করে কিন্তু সব অনিয়মগুলো, দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে। বেসরকারি কেন্দ্রগুলোর মতো প্রশ্ন রয়েছে সরকারি উদ্যোগে নির্মিত প্ল্যান্ট নিয়েও। অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় মাতারবাড়ির ব্যয় ধরা হয় দ্বিগুণ।
যদিও কর্তৃপক্ষের দাবি ৫১,০০০ কোটি টাকার প্রকল্পের ২০,০০০ কোটি টাকাই ব্যয় হয় গভীর সমুদ্র বন্দরের পেছনে, কিন্তু তারপরও এখানে রয়েছে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ। লবণ চাষিদের ঠকিয়ে ১,৬০৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল একাধিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু প্রকল্পের পরিকল্পনা নিয়ে, কিন্তু সেসব আর আলোর মুখ দেখেনি, বরং যাবতীয় ব্যয়ের ভার চাপানো হয় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর। এমন সব বাড়তি ব্যয়ের বোঝা স্বাভাবিকভাবেই পড়ছে সাধারণ মানুষের কাঁধে, কারণ প্রকল্পের অর্থায়ন আর বিদ্যুতের মূল্য যে বইতে হবে গ্রাহকদেরই। গভর্নমেন্টেরকে ব্যবহার করে জায়গাটা দখল করে রেখে দিল, পাওয়ার স্টেশনটা বানাই দিল অর্ধেক জায়গায়, সে অর্ধেক জায়গায় কিন্তু পুরো জায়গার উপর আমাদের ট্যারিফটা নির্ধারণ করে দিল, আর ওদেরকে তো ঠকাইলো, যাদের জায়গা তাদেরকেও ঠকাইলো। এমন একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে যে প্রকল্পগুলিকে বিবেচনাই করা হয়েছে যে নিজেদের এর সাথে যারা জড়িত তাদের নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ, যার ফলে জনস্বার্থ এখানে পুরোপুরি উপেক্ষিত থেকেছে। পরিবেশগত ঝুঁকি থাকার পরও বিদ্যুতের কয়লাভিত্তিক পরিকল্পনার পেছনে লক্ষ্য ছিল সাশ্রয়ী উৎপাদন, কিন্তু বাস্তবতা হচ্ছে পিডিবির তথ্য পর্যালোচনায় দেখা যায় ২০২২-২৩ অর্থ বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইউনিট প্রতি উৎপাদন খরচ গুনতে হয়েছে ১৪ থেকে ১৯ টাকা পর্যন্ত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পরে গা ঢাকা দিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। আত্মগোপনে থাকার কারণে তাদের কক্ষে ঝুলছে তালা। এ কারণে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করাতে পারছেন না সেবা প্রত্যাশীরা। এছাড়া জটিলতা দেখা দিয়েছে প্রশাসনিক কাজেও। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্রাম পর্যায়ে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ, কর পরিশোধ সহ সরকারের প্রায় ৫০টি সুবিধার কাজ বাস্তবায়ন হয় ইউনিয়ন পরিষদ থেকে। তবে চেয়ারম্যান মেম্বার না থাকায় থমকে আছে সব কাজ। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। আত্মগোপনে থাকার কারণে তাদের কক্ষে ঝুলছে তালা। এ কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না এলাকাবাসী। বিগত দিনগুলাতে লোকজন অনেক হয়রানি হয়ে গেছে। থাকবে কেন? যে অবৈধ করেছে গোটা ইউনিয়নটাকে অবৈধ করে খাইবে, যে টাকা পয়সা, স্কুল, মাদ্রাসা, কোটি কোটি টাকা সে আত্মসাৎ করে ধরে ফেলাইছে। এলাকাবাসী লোকগুলা যে আছে এখানে, সেই লোকগুলা মনে করেন আসে আর ঘুরে যায়, আসে আর ঘুরে যায়। চেয়ারম্যান মেম্বারের স্বাক্ষর দরকার, এই জন্য ওনারা পাবলিকগুলা ঠিক মতো পাচ্ছে না এবং এই জন্য পাবলিকগুলা খুব হয়রানি হচ্ছে। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করার কথা থাকলেও কার্যালয়ে আসছেন না তারাও। তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। জন্ম নিবন্ধনের যে সমস্যাটি রয়েছে এটি কেটে যাবে খুব শীঘ্রই, এবং যে সমস্ত ইউনিয়নে চেয়ারম্যানরা দীর্ঘদিন অনুপস্থিত থাকবেন সেই সমস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানদেরকে আমরা পূর্ণাঙ্গ আর্থিক ক্ষমতা দিয়ে তারা যেন স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের কাজগুলো করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিব। উপজেলা প্রশাসনের তথ্য মতে সদর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টিতে চেয়ারম্যানরা উপস্থিত হয়ে কাজ করছেন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্যের বিষয়টি সামনে এসেছে। দাবি উঠেছে সম উন্নয়ন নিশ্চিত করতে প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের। রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতারা বলছেন, সামাজিক, আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে ফেডারেল পদ্ধতির কেন্দ্রীয় সরকার এবং ৯টি প্রাদেশিক সরকার গঠন করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রতি বছর বাজেটের আকার বাড়লেও স্বাধীনতা পরবর্তী ৫২ বছরে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কয়েক লাখ কোটি টাকা বৈষম্যের শিকার হয়েছে রংপুর অঞ্চল, যার প্রত্যক্ষ ফল এই অঞ্চলের বেকারত্ব ও দারিদ্রতার হার। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের ১ নম্বর জেলা হোক, এটাই হল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রংপুর সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, রংপুর হবে দেশের ১ নম্বর জেলা। তবে তার রূপরেখা কেমন হবে এখন সেই অপেক্ষায় রংপুরের মানুষ। কাউকে পেছনে ফেলে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সেই উন্নয়ন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এখন কোন কোন অঞ্চল বাংলাদেশে এই মুহূর্তে অবহেলিত অবস্থায় আছে, সেই অঞ্চলগুলোর জন্য কি করে সেই মানুষগুলোকে উন্নয়নের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করা যায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন তার এক লেখায় জনগণের কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম ৫টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে উল্লেখ করেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনার কথা বলেন। এছাড়াও বিভিন্ন সময় নানা রাজনৈতিক দলের
দলের আলোচনায় ছিল প্রাদেশিক সরকার ব্যবস্থা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশকে 9টি প্রদেশে ভাগ করার দাবি রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের। প্রাদেশিক সরকার যখন আসবে, যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, তখন কিন্তু একটা জবাবদিহিতা থাকবে। তখন এমপি যারা সাধারণ এমপি হবেন তাদের ওই আইন প্রণেতার কাজ থাকবে, এবং তারা কিন্তু অন্য যে মনে করেন যে শ্রেণী পেশার যারা আছেন তাদের কথা তারা বলতে পারবেন না, শ্রেণী পেশার কথা শ্রেণী পেশার লোকদেরকে বলবেন। তাদের মতো প্রাদেশিক সরকারে যুক্ত থাকবেন সকল শ্রেণী পেশার মানুষ। ফলে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গড়ে উঠবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ। উন্নয়ন প্রকল্পের যে পার্লামেন্টের ওই যে নিম্ন কক্ষের তারা কোনোদিন উন্নয়ন প্রকল্পে থাকবে না, উচ্চ কক্ষে সব কিছু করবে। প্রদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা এরাই করবে। এই জন্য বৈষম্যটা অনেক দূর হয়ে যাবে। টাকার অংশ আমি যা পাই তাই দিতে হবে। নেতাদের দাবি আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারা রাজনীতির জন্য প্রাদেশিক সরকারের বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কের আগে জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে হবে এ বিতর্ক। এ উপলক্ষে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিতর্কে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবেন ট্রাম্প ও কমলা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তীব্র হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টিভি বিতর্কের আগে বিভিন্ন জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প কমলা। এর আগে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রের হিসেবে 1 পয়েন্টেরও কম ব্যবধানে কমলার থেকে এগিয়ে আছেন ট্রাম্প। জরিপে 78 বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন 48 পয়েন্ট, আর প্রতিদ্বন্দ্বী কমলার জনসমর্থন 47 পয়েন্ট। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন 59 বছর বয়সী কমলা। আর নির্বাচনের ফল যে কোনো পক্ষে যেতে পারে এমন দোদুল্যমান অঙ্গরাজ্য নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুজনের অবস্থান সমান সমান। মার্কিন নির্বাচনে জয় পরাজয়ের হিসাবে বড় ভূমিকা রাখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। রোববার এসব অঙ্গরাজ্যগুলোর আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ। তাতে ট্রাম্প কমলার মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপেও কমলা হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন, তবে দুজনের সমান সমান সমর্থন দেখানো হয়েছে পেনসিলভেনিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম টিভি বিতর্কে তারা দুজন একে অন্যকে কিভাবে মোকাবিলা করেন তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কিন জনগণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আইফোন 16 সহ অন্যান্য নতুন মডেলের অ্যাপল পণ্য উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইটস গ্লো টাইম অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে সরাসরি দেখা গেছে অনুষ্ঠানটি। অ্যাপলের জন্মস্থান ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। আইফোন মানেই বড় চমক। প্রতি বছর আইফোনের নতুন সিরিজ বাজারে নিয়ে আসে অ্যাপল। আইফোনের নতুন এই সংস্করণের অপেক্ষায় থাকে বিশ্বের কোটি গ্রাহক ও প্রযুক্তি প্রেমীরা। অবশেষে নতুন মডেলের আইফোন 16 সহ অন্যান্য অ্যাপল পণ্য উন্মোচন করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বিশ্বজুড়ে প্রযুক্তি প্রেমীদের চোখ ছিল টিভি পর্দায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ইটস গ্লো টাইম নামের এক বিশেষ বার্ষিক অনুষ্ঠান উপভোগে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলে বাজারে এলো স্মার্টফোন আইফোন 16। প্রযুক্তিবিদদের মতে 1.5 দশকের ইতিহাস ভেঙে এই প্রথম অ্যাপল ইন্টেলিজেন্স এর সুবিধা যুক্ত করা হয়েছে এই সিরিজে। ফ্রি আপগ্রেড করে অ্যাপল ইন্টেলিজেন্সের কল্যাণে নানা টুলস পাবেন আইফোন 16 ব্যবহারকারীরা। এই সিরিজে প্রসেসর হিসেবে থাকছে অ্যাপলের A18 চিপসেট। অবিশ্বাস্য আপগ্রেড করা হয়েছে ক্যামেরা ফিচারে। জীবন রাঙাতে
সাথে থাকছে 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড 3 ক্যামেরা। নতুন আইফোন সিরিজের ফোনগুলোর সাইড প্যানেলে যুক্ত হয়েছে অ্যাকশন ও ক্যাপচার বাটন। সেলফি তোলার কাজটি সহজ করতে ক্যাপচার বাটন এবং অ্যাকশন বাটন দিয়ে ব্যবহারকারীরা আরও সহজে আইফোনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন। আইফোন 16 6.1 ইঞ্চি, 16 প্লাস মডেলে 6.7 ইঞ্চি, আইফোন 16 প্রো 6.3 ইঞ্চি এবং প্রো ম্যাক্স মডেলে 6.9 ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যবহারকারীরা। ওলেড প্যানেলের কারণে আইফোনের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেও হবে আইফোন প্রো ম্যাক্সে। সাদা, কালো, গোলাপি, নীল ও সবুজ এই 5 রঙের আইফোন 16-এ থাকছে ওয়াটার ও ডাস্ট প্রতিরোধ সুবিধা। এখন থেকে জনপ্রিয় চ্যাটজিপিটি এর উন্নত ফিচারগুলো অ্যাক্সেস করা যাবে আইফোন থেকেই। সিরিকে ব্যবহার করে চ্যাট জিপিটির সাথে সহজেই যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা। আইফোন 16 এর পাশাপাশি অ্যাপল তাদের নতুন মডেলের অ্যাপল ওয়াচ 10 সিরিজ এবং এয়ারপডস ল্যাপটপ সহ অন্যান্য নতুন পণ্য উন্মোচন করে। আইফোন 16 এর দাম শুরু হবে $799 থেকে, বাংলাদেশি মুদ্রায় প্রায় 96,000 টাকা। এখন থেকেই অ্যাপলের নতুন পণ্য প্রি অর্ডার করা যাবে এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অ্যাপলের নতুন পণ্য ডেলিভারি শুরু হবে 20 সেপ্টেম্বর থেকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সব পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। টিফিনে 10 ও হাজিরা বোনাসে বাড়তি 225 টাকা দেওয়ার সিদ্ধান্তে খুশি। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার, অতিরিক্ত অধিগ্রহণে দুর্নীতি শত শত কোটি টাকা, প্রকল্পের বাড়তি ব্যয়ের বোঝা সাধারণ মানুষের কাঁধে। এবং অপেক্ষার অবসান, প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলল উন্মোচন আইফোন 16, থাকছে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা, ডেলিভারি শুরু 20 সেপ্টেম্বর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।